আমরা জানি যে বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সময়ে আপনার বাবা জিয়াউর রহমানের সাথে যুক্ত হয়েছিলেন এবং দল গঠনে তিনি ভূয়সী মানে ভূমিকা পালন করেছেন, যেটি মোহন ভাই বললেন। এই যে ধানের শীষ বিএনপির প্রতীক হওয়া না হওয়া নিয়ে তারেক রহমানের যে সাম্প্রতিক মন্তব্যকে বা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, এবং সেই সময়ের প্রতিষ্ঠাকালীন সময় আপনার বাবার যে ভূমিকা সেটি আসলে বিএনপি কতটা স্মরণ করছে আজকে, বা ঐতিহাসিক কি ভূমিকা রেখেছিলেন, আপনার মুখে একটু শুনতে চাই। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দকে আমার সালাম। মোহন ভাই আমাদের অনেক ঘনিষ্ঠ একজন, আমাদের পরিবার বলা যায়। ওনাকে অনেকদিন পরে দেখছি, ভালো লাগছে, ধন্যবাদ। তো ঘটনাটা কিন্তু অন্যরকম একটু। মোহন ভাই বলছেন আর কি, সার্বিক অর্থে উনি ঠিকই বলছেন, কিন্তু ঘটনাটা হলো কি, আমি বলি 1975 সালে পট পরিবর্তনের পরে যে পরিবর্তন হলো 7ই নভেম্বরে জিয়াউর রহমান ক্ষমতার শীর্ষে চলে আসেন, তাই না? আমরা বহু ঘটনা এগুলো নিয়ে বহু লেখালেখি আছে, আমরা সবাই জানিও। তো উনি যখন শীর্ষে চলে আসেন, তারপরে কিন্তু 75 থেকে 77 ভাসানী ন্যাপ বা আমার আব্বা, তখন মৌলানা সাহেবের মৃত্যুর পরে উনি মারা গেলেন হচ্ছে, আমরা জানি 1976 সালের নভেম্বরে, 17ই নভেম্বর উনি মারা গেলেন। ওনার মৃত্যু, উনি ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে ন্যাপটাকে সংগঠিত করা হয়। তখন হচ্ছে কি, রাজনৈতিকভাবে বাংলাদেশে আমরা কিছুদিন আগে যে 24-এর পট পরিবর্তনের পরে যে পরিস্থিতি ছিল, একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা নাম দিয়েছিলেন, তাদের একটা উপদেষ্টা কাউন্সিল ছিলেন। জিয়াউর রহমান সাহেবও একইভাবে একটা উপদেষ্টা কাউন্সিল দিয়ে উনি দেশটা পরিচালনা করছিলেন। তো সেই সময়ে নানান রকম প্রশ্ন, জিয়াউর রহমান সবসময় বলতেন যে আমি একজন ক্যাটালিস্ট হিসেবে আমি এই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দিব, কিন্তু আমি নিজে ইনভলভ হব না, ক্যাটালিস্ট হিসেবে আমি কাজ করব। তো উনি একসময় চীনে গেলেন, এবং চীনে যাওয়ার পরে উনি ফিরে আসার পরে সাংবাদিকরা ওনাকে ধরলো, আপনি কি সরাসরি রাজনীতি করবেন কিনা। এটা 77 বা 76-এর শেষের দিকের ঘটনা। তখন জিয়াউর রহমান সাহেব বললেন যে আমি ভেবে দেখব, যদি জনগণ চায় আমাকে, তাহলে আমি রাজনীতিতে সরাসরি সংযুক্ত হব। তো তারপরে ওই যে উনি রেফারেন্ডামটা আয়োজন করলেন, আমরা সবাই জানি ওই বিখ্যাত রেফারেন্ডাম। কিন্তু আমার বাবা তখন, হ্যাঁ, এবং হ্যাঁ না ভোটটা, এবং আমার বাবা তখন ন্যাশনাল আর্মি পার্টি ভাসানী গ্রুপের চেয়ারম্যান, উনি তখন এটা বিরোধিতা করেছিলেন। এবং আপনারা হয়তো অনেকে ইতিহাস নিয়ে আলোচনা করেন, কিন্তু এই ঘটনাগুলো সম্পর্কে কেউ খুব একটা আলোচনা করে না। ওই সময় কিন্তু আমার আব্বাকে গৃহবন্দী রাখা হয়েছিল কিছুদিন। এটা বিরোধিতা করে উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, একটা সাংবাদিক সম্মেলন করে। হ্যাঁ, ওনার প্রায় 7 থেকে 10 দিন উনি গৃহবন্দী ছিলেন। জিয়াউর রহমান সাহেব ওনাকে গৃহবন্দী রেখেছিলেন, কারণ ওই সময়টা উনি ওই রেফারেন্ডামের বিরোধিতা করেছিলেন। ওনার বক্তব্য ছিল রেফারেন্ডাম সাংবিধানিক যে সংবিধান বিরোধী একটা অবস্থান, এই কারণে যে জিয়াউর রহমান তখনও আর্মির পোশাক পরা, এবং সে আর্মিক পোশাক পরে রেফারেন্ডাম করতে পারে না, এটা সাংবিধানিককে ভায়োলেট করা হচ্ছে। এই বক্তব্য দেওয়ার পরে ওনাকে কিছুদিন আগে আমার আব্বা 12ই মার্চে আমার আব্বার মৃত্যুবার্ষিকী ছিল, সেদিনও আলোচনা হয়েছে এখানে। মাহবুবুল্লাহ সাহেবও এই কথাটা উল্লেখ করেছিলেন, ডক্টর মাহবুবুল্লাহ, যে ওই ঘটনাটা যে ওই সময় ওনাকে করা হয়েছিল। তো তার মানে বোঝা যাচ্ছে যে উনি 77 পর্যন্ত জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন। এবং হলো কি, যখন 77-এর শেষের দিকে জাপান এয়ারলাইন্সের ওই যে রেবেলরা একটা প্লেন, একটা এয়ারলাইন্স হাইজ্যাক করে ঢাকায় নিয়ে আসলো, তখন ওই সময়টাও আপনাদের একটু খেয়াল করতে হবে। ওই সময়টা এমন একটা সময় ছিল, তখন একটার পর একটা কু অ্যাটেম্পট চলছে, হ্যাঁ, এই জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে। তখন একসঙ্গে দুটা কু অ্যাটেম্পটেড হয়েছিল। একটা হয়েছিল এয়ারফোর্সের তরফ থেকে, আরেকটা হয়েছিল বগুড়া ক্যান্টনমেন্টে। দুটা অ্যাটেম্পট একসঙ্গে। তাতে করে তখনকার প্রশাসন বেশ একটু নার্ভাস হয়ে গেছিল। আমার আব্বা তখন ছিলেন, এবং আমার আব্বা দেখলেন যে এরকম যদি হতে থাকে, তখন আমার আব্বা যে বক্তব্যটা দিয়েছিলেন আমার মনে আছে একটু একটু। তো উনি বলেছিলেন যে উগান্ডায় যেরকম ইদি আমিন চালাচ্ছে, উনি একজন মিলিটারি সুবেদার ছিলেন,
ওখানে একটার পর একটা কু হওয়ার পরে এই মিলিটারি সবাই অ্যাম্বিশাস হয়ে যায় ক্ষমতা নেওয়ার জন্য। একসময় ইদি আমিন সাহেব, যিনি ওইখানে একজন মিলিটারি সুবেদার ছিল, তিনি ক্ষমতা নিয়ে নেয় এবং নেওয়ার পরে ওনার প্রতিহিংসার অনেক গল্প তখন খুব প্রচারিত ছিল, খুব সবাই জানতো যে উনি এত প্রতিহিংসা পরায়ণ ছিলেন যে উনি মানুষের মাথা কেটে মানে যে তার মিনার বিরোধিতা করতো। বানিয়েছেন। হ্যাঁ, এবং এইসব ঘটনা আমরা সবাই জানি। এইটার রেফারেন্স আমার বাবা তখন ওই যে নুরুল ইসলাম শিশু সাহেব ছিলেন, তাকে ফোন করে বললেন। তার সঙ্গে আমার বাবার একটা ভালো একটা সম্পর্ক ছিল। তাকে বলল যে তুমি জিয়াকে বলো যে আমি ইমিডিয়েটলি খুব আর্জেন্টলি তার সঙ্গে দেখা করতে চাই। এবং ওইটার সূত্র ধরে জিয়ার মানে ওই শিশু সাহেবের মাধ্যমে আমার বাবা জিয়ার কাছে যায় এবং প্রস্তাবটা দেয় যে দেখো এই যে পরিস্থিতি একটার পর একটা কু হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু 18টা খুব সিরিয়াস কু অ্যাটেম্প্ট হয়ে গেছে বাংলাদেশে ওই সময় ওই পর্যায়ে। তো আমার আব্বা বললেন যে এইভাবে তো এই দেশটাকে আমরা এইভাবে ফেলে দিতে পারি না, একটা কিছু করতে হবে। তো আমার বাবার একটা সুস্পষ্ট একটা প্রস্তাব ছিল। সেই প্রস্তাবটা ছিল গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া চালু করতে হবে। এটাকে ইংরেজিতে বলা হয় দি প্রসেস অফ ট্রানজিশন টু ডেমোক্রেসি। এটার উপরে আমার আব্বা যখন মারা যান, আমি একটু পরেও আসছি, আমার আব্বা মারা যাওয়ার পরে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা শোকবাণী দিয়েছিল। সেই শোকবাণীতে উনি প্রায় 2.5 পেজেস ছিল, 2-2.5 পাতার একটা শোকবাণী। সেখানে উনি 3বার না 4বার এই প্রক্রিয়ার কথা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন এই প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপে জাদু মিয়ার অবদান কি ছিল, মশিউর রহমানের। এটা কিন্তু ওই প্রেসিডেন্ট তখন ছিলেন প্রেসিডেন্ট কার্টার, জিমি কার্টার তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তার সেই শোকবাণী এগুলো রেকর্ডেড আছে। তো যাই হোক, ওই যে আমার আব্বা প্রস্তাবটা নিয়ে গেলেন, প্রথম ধাপ ছিল যে রাজনীতি উন্মুক্ত করে দিতে হবে, দলগুলোকে প্রকাশ্যে আসবার সুযোগ সুবিধা দিতে হবে। এই যে শুরু হলো কিন্তু 77-এর শেষ থেকে, 78-এই বলা যায় প্রথম থেকে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো, 75-এর পরে 78 পর্যন্ত। তখনই প্রথম ওই আহ প্রক্রিয়ার প্রথম ভাগে একটা জোট করা হলো, যেটাকে নাম দেয়া হয়েছিল জাতীয়তাবাদী ফ্রন্ট। জাতীয়তাবাদী ফ্রন্ট নাম দেওয়া ছিল। সেটার আওতায় 6টা দল ছিল। তো এই 6টা দলের মধ্যে ইউপিপি ছিল, কাজী জাফর আহমদ পরের দিকে বেরিয়ে যান। ওই তখন ইউপিপি নেতা ছিলেন, ওনার নাম কি, ক্যাপ্টেন হালিম চৌধুরী ছিলেন। তারপরে এরকম যাই হোক 6টা দল ছিল। 6টা দলের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না। ভাসানী ন্যাপ ছিল মুখ্য। কিন্তু তখন ফ্রন্টটা করবার আগে আগে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে জিয়াউর রহমান তো আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ওনার কোনো দল নাই। তখন আমার আব্বাই ওই একটা দলের নাম ঠিক করে দিলেন, যেটাকে সংক্ষিপ্ত ভাবে জাগো দল বলা হয়। মোহন ভাই লেখার মধ্যে দেখলাম উল্লেখ করেছেন। তো জাতীয়তাবাদী গণতান্ত্রিক কি দল বোধহয় এরকম একটা নাম ছিল। তো ওটা হলো জিয়াউর রহমান সাহেবের দল। তারপরে বাকি 5টা দল মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট করা হলো। তো এই যে জাতীয়তাবাদী ফ্রন্ট করার পরেই যে প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতি, তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, ওটা ওই রাষ্ট্রপতি কন্টিনিউটি, কারণ হ্যাঁ রাষ্ট্রপতি। এবং এটা যেহেতু শেখ মুজিবুর রহমান সাহেবের ওই প্রক্রিয়ায় উনি যখন ওনার ক্ষমতা চলে গেছে তখন ওই প্রক্রিয়াটাই ছিল, ওটাকেই ওনারা টেনে এনেছিলেন। আর ওই যে আসলে কনস্টিটিউশন পরিবর্তন করতে হলে তো পার্লামেন্ট লাগে, তার আগে পর্যন্ত কন্টিনিউটি রাখার জন্য ওইটাকে ওনারা কন্টিনিউ করলেন। এবং ওই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যখন নির্বাচন ঘোষণা হলো, দুইটা হলো, একটা ফ্রন্ট করা হলো আওয়ামী লীগের নেতৃত্বে, ছোট আওয়ামী লীগ তখন রিভাইভ করে গেছে, একটা একটা ফ্রন্ট একটা গ্রুপ, এবং আরেকটা মোর্চা হলো জাতীয়তাবাদী ফ্রন্ট। তো আওয়ামী লীগের জাতীয়তাবাদী নেতৃত্বে ফ্রন্ট যে মোর্চা ছিল তার প্রধান ছিলেন কে? ওখানে ওখানে ওনাদের ক্যান্ডিডেট দেয়া হয়েছিল, প্রধান আমার ঠিক খেয়াল নাই, কিন্তু ক্যান্ডিডেট দেয়া Candidate। না হয়েছিল ওই মালেক এজিএফ ওসমানী সাহেবকে দেয়া। হ্যাঁ। ওখানে জনতা পার্টি বেশ কয়েকটা পার্টি ছিল ওই মোর্চায়। তো ওনাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হলো ওসমানী সাহেবকে, জেনারেল ওসমানীকে, আর এখান থেকে করা হলো জিয়াউর রহমান সাহেবকে। তো ওনাদের তো নৌকায় কিন্তু ওটা হয়েছিল। আর এইটা করবে কিসে, তখন আমার আব্বা ওনাকে বলল যে তুমি এটা নিতে পারো, কারণ এটা মাটি মানুষের কথা বলে, যে ধানের শীষটা এটা হুজুরের তৈরি করা বা এটা ভাসানী ন্যাপের ছিল, সুতরাং এইটা তুমি নিতে পারো।
তখন জিয়াউর রহমান এটা নিলেন এবং আমার আব্বা কিন্তু মানে পাবলিক মিটিং এ আনুষ্ঠানিকভাবে এটা ওনার হাতে তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের। আমার খুব অবাক লাগে যে বাংলাদেশে এত জ্ঞানী গুণী বিশেষজ্ঞ এত আলোচনা করছেন, রাজনীতি বিশ্লেষক আছে, ইতিহাসটা কেউ জানে না কেন? এগুলো তো পত্রিকা ঘাটলেই পাওয়া যায়। আপনি সেই সময় পত্রিকাগুলো ঘাটেন, পত্রিকা কিভাবে এসছে, জাদু মিয়া ইতিহাস কিভাবে তার হাতে জানা উঠিয়ে জানা দিয়েছিল। জানে না ব্যাপারটা কি তাই, নাকি জানলেও ইতিহাসটা নিজের প্রয়োজনে বা নিজের স্বার্থে হ্যাঁ, এটাও ব্যবহার হতে করছে? পারে। সেটা সমস্যাটা কোথায়? আমার মানে না একটা জানার সমস্যা না। জি, আমি আপনাকে বলি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন বলে আমার একটা সন্দেহ হচ্ছে কোনো কারণে জাদু মিয়ার নামটা কেউ যেন বলতে সবাই সংশয় বোধ করে। মশিউর রহমান সাহেব আমার বাবা বলে বলছি না, ওনার কিন্তু একটা বড় অবদান ছিল সেই প্রক্রিয়ায়। কিন্তু ওনার নামটা বলতে অনেকেই আমি দেখি খুব সংকুচিত থাকে, নামটা বলতে কারণটা চায় না কি হতে পারে সহজে। আপনি কি মনে করেন? এটা আমি অনেক চিন্তা ভাবনা করে আমার মনে হয়েছে যে এটার একটা কারণ হবে যে উনি যে রাজনীতিটা করতেন, যে রাজনীতিতে উনি বিশ্বাস করতেন, সেই রাজনীতিটাকে এনারা এখন তুলে ধরতে চায় না। কারণ একটা রাজনীতিক ব্যক্তির সব থেকে মূল পরিচয় হচ্ছে সে কোন রাজনীতিতে বিশ্বাস করতো এবং আজীবন কি রাজনীতিটা তিনি করে গেছেন। তো আমার বাবা মৌলানা ভাসানী একই রাজনীতি করেছেন এবং জিয়াউর রহমান সাহেবও পরবর্তীতে ওই রাজনীতিতে বিশ্বাসী হয়ে উনি এই যে নামটা, এই যে বাংলাদেশ এই যে বিএনপি নামকরণও কিন্তু মশিউর রহমান জাদু মিয়ার করা। তা আপনারা অনেকে জানে অথবা জানে না বা বলতে চায় না। আপনি যেটা বলছিলেন জেনেও বলতে চায় না, কারণ আমার কাছে এটা প্রমাণ আছে। আমার বাবা যখন ওই কাগজগুলা যখন নামগুলো ঠিক করছে, উনি স্ক্রুবল করেছে অনেকগুলো নাম লিখে লিখে কোনটা করলে ঠিক হবে এরকম যখন করছিলেন, তখন এই কাগজগুলো আমাকে আমার আব্বার পিয়ারও ছিলেন একজন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি মনে করতে চেষ্টা করছিলাম সারাদিন। উনি আমাকে সব কাগজগুলো দিয়ে গেছেন উনি মারা যাওয়ার আগে। উনি আমাদের জাতীয় মানে ন্যাশনাল জাতীয় প্রেস আপা, ক্লাবের আপনাকে সদস্য ছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক কথা বুঝতে পারছি যে আপনার অনেক কথা অনেক বলবার আছে। কথা চাই, জি, জি আপনাকে জি। ধন্যবাদ জানাচ্ছি।